Scary Nights by Deepam। নমস্কার, ফিরে এলাম আবার একটি নতুন গল্প নিয়ে। খুব জনপ্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা গল্প সমগ্রের অবলম্বনে একটি গল্প, যার নাম ভুতুড়ে কামরা। শুনতে থাকুন এই গল্পটি। ওদের বাড়ি নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা প্যালা, ভূত সম্বন্ধে তোর আইডিয়াটা কি? আমি বললুম, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে এক ভাঁড় রাবড়ির মতো করে বললে, কেন আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো। শুনে টুনেও কিছু মনে হয় না? একদম না। লোকে নানান রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামোক একটা কাটা মুন্ডু ঘ্যাঁচাত করে কামড়াতে এলো, কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের উপর হেঁটে যাচ্ছে, কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে এক পা দিয়ে। বল্টুদা বললে, বাজে বকিসনি, ধর এই নিম গাছটায় একটা ভূত আছে। এই দিনে দুপুরে দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম, না, ভূত টুত কিছু নেই। কেবল ঠিক আমার মাথার ওপরেই একটা কাক বসে রয়েছে। কাককে আদেও বিশ্বাস নেই। একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোকা আমি ধরতে যাব কেন? কি দরকার আমার? ভূত ধরাটারা আমি পছন্দ করি না, তোমাকে সাপ বলে দিচ্ছি। কিন্তু মনে কর, ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি। আমি দস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললুম, বল্টুদা, এবার আমি বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত চেপে ধরে টেনে বসালে। বললে, আহা, যাচ্ছিস কেন? বললুম বলেই কি সত্যি সত্যি ভূতে ধরেছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলুম কি না, সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প বাগিয়ে শোলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। বললে, টেনি, তার বাজে কথা আর বলিসনি। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ, খালি বানিয়ে বানিয়ে যা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকার খেয়ে গেল। নাকটাকে কিরকম যেন তেলে ভাজা সিঙাড়ার মতো করে বল্টুদা বললে, ছো, আবার আগে আমার পিঠ চাবড়ে কী সব মেফিস্টো ফিলিস টিলিস বলেও গেল। কিছু বুঝতে পারলুম না। রামো, টেনি আবার মানুষ। বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকম। তোমার ভূতের গল্পটাই বল। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্যি ঘটনা। আচ্ছা, বলতে থাকো। তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিলে। তারপর বলতে থাকলো, আমার বড় দিদির মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় তাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম। আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে এক কোয়ালিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। একবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলুম। দিন 10 বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলুম। সন্ধ্যের পরে গাড়ি বদলাতে হলো ছোট একটা জাংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছনের দিকের একটা ছোট্ট সেকেন্ড ক্লাস কামরা, সেখান থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলুম। শতরঞ্জি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলুম। অন্য সব কামরায় লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধ হয় পেছন দিকের কামরা বলেই এটার ওপর কারুর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে। নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়। এর মধ্যে দুই মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকেই তাক করে এগিয়ে আসছে বলে বোধ হয়। ভাবলুম, এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদেরকে কি যেন বললে, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপর মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস।
সেই জন্যই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবে চিনতে লাভ নেই, গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে। কিন্তু আমি আর বসতে পারছিলাম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেট এখনো 1.5 মণ ভার। তা প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে উঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই, যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লাম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভিতর টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে, কামরাটা নড়তে আরম্ভ করছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমোনো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমোলাম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরায় নিতল অন্ধকার। গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকিও নেই, কিচ্ছু নেই। জানলার অন্যদিকে তাকালুম, ঠিক এক দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরা সমুদ্রের ভেতরে তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠেছে তার ভিতর। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাজ্যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায়, তার ভিতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে সিগন্যালের বাতিও দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণভাবে যে মশা কামড়াচ্ছে, তোকে আর কি বলবো প্যালা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলুম। বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিলুম। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরেই। শেষে জেরবার হয়ে যেই একটা চাঁটি হাঁকিয়েছি, তোকে কি বলবো প্যালা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ে লোমওয়ালা নরম কি একটা জিনিসের ওপর ঘপাং করে গিয়ে পড়ল চটটা। ঘুত করে কি একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপর কি যেন ধপাস করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি? হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কি কালো জীব, কি সে? ট্রেনের ভিতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চড় খেয়ে ঘুত করে লাফিয়ে উঠল? আর লাফিয়েই বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখে কোনো হিংস্র প্রতিক্রিয়া লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড় মুড়িয়েই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজনে গাড়িতে এসেও এমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়ব গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো। কিন্তু এই অন্ধকারে কোন দিকে যাব? দিক বিদিক দূরে থাক, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটটি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাং
মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপরেই বাইরে বিটকেল ছ্যারাত ছ্যারাত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু হাওয়া নয়, ছ্যারাত করে কোত্থেকে একরাশ বিশ্রী জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপরে, গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললুম। সামনে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকাতরা গোলা দিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলুম, গলা দিয়ে গান বেরোলো না, খালি বুঁ বুঁ করে যাচ্ছে। এমন আওয়াজই বেরোতে লাগলো যে আতঙ্কে উঠে চুপ করে গেলুম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলে সেই ছ্যাঁচ্ছেরানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবিনি পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানলার কাঁচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলুম। আমার মনে হলো এক চোখা যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলুম। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম, আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো। তারপরেই ধাঁ করে কোন দিকে গিয়ে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারলুম আজ এই ভুতুড়ে রেলগাড়ির কামরাতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপা বাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলুম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়েই ভুতুড়ে কামরাটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপর সোজা হার্ট ফেল। বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না। সেখান থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম রাম জপ করছি। এমন সময় বাঁচখাই গলায় কে বললে, ইউরোগ। আতঙ্কে লাফিয়ে উঠলুম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর সেই আলোয় ইয়া ঢ্যাঙা একটা সাহেব দাঁড়িয়ে। আবার বাঁচখাই স্বরে বলল, ইউরোগ তুম কন হ্যায়? ওরে বাপরে, সাহেব ভূত! আমার রাম নাম গিয়ে ব্রহ্মরন্ধ্রে পৌঁছলো। আবার এক মোক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামল। আমি আকুল হয়ে বললুম, তারপর আর কি? ভীষণ জাতা ব্যাপার। মানেটা আবার কি? কামরাটা খারাপ। জাংশন স্টেশনে সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘোরে কিচ্ছু টের পাইনি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ছচ্ছর করে আমার মুখে এসে পড়ছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। আমি বললুম, হ্যাঁ। বল্টুদা বললে, আমি তোদের টেনিদার মতো বানিয়ে গল্প বলি না, এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবার বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল। হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। শুনছিলেন আজকের গল্প বিখ্যাত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার গল্প সমগ্র থেকে ভুতুড়ে কামরা। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।